আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের গণিতের প্রায় সিলেবাসে হাফ ইয়ারলির জন্য যে অধ্যায়গুলো ছিল প্রায় সবগুলোই শেষ করেছি, শুধুমাত্র তথ্য উপাত্ত বাকি আছে। তো আমি গ্রাফ বোর্ড রেডি করতেছি। গ্রাফ বোর্ড রেডি করলেই তখন আমরা তথ্য উপাত্ত চ্যাপ্টারটা করাবো এবং কীভাবে গ্রাফ আঁকতে হয় গ্রাফ বোর্ডের মাধ্যমে তা দেখাবো। তার জন্য একটু ওয়েট করতে হবে। এর মধ্যে আমরা বিজ্ঞানের বাকি অধ্যায়গুলো শেষ করব। এখন আমাদের টার্গেট থাকবে তোমাদের সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়গুলো শেষ করা, কারণ সামনে তোমাদের শুধু জেএসসি পরীক্ষার জন্যই প্রিপারেশন নিতে হবে। তো শুরু করে আর স্কুলেও হয়তো একটা পরীক্ষা হতে পারে যদি শেষ মুহূর্তের পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে আমাদের টার্গেট হবে এখন সকল অধ্যায়গুলো বইয়ের সকল অধ্যায়গুলো শেষ করা গণিত এবং বিজ্ঞান। তো আমি আজকে বিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এই অধ্যায়ে আলোচনা করব। তবে এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেখান থেকে অ্যান্সার করলে কিন্তু অনেক সময় ফুল নাম্বার পাওয়া যায় না, আবার অনেক সময় দেখা যায় যে ফুল নাম্বার পাওয়া যায়, কারণ অনেক সময় চিত্রও আসে। তারপরেও অবজেক্টিভের জন্য এবং অনেক সময় অন্য প্রশ্ন অন্য চ্যাপ্টারগুলোতে যদি তোমার কমন না পড়ে তাহলে এখান থেকে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। আর এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার, তো আমরা 2 দিনেই শেষ করতে চেষ্টা করব। তো লক্ষ্য করো, উদ্ভিদের বংশবৃদ্ধি কি? আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ উদ্ভিদে সাধারণত বীজ থাকে এবং এই বীজ থেকে নতুন চারা উৎপন্ন হয়, নতুন বংশবৃদ্ধি ঘটে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ উৎপন্ন না হয়েও বংশবৃদ্ধি হয়। সেটা কিভাবে? সেটা তোমার অঙ্গের মাধ্যমে, অর্থাৎ কোনো উদ্ভিদের অঙ্গ কেটে যদি আমরা রোপণ করি সেখান থেকে মূল গজিয়ে সেখান থেকে বংশবৃদ্ধি হতে পারে। আবার স্পোর গঠনের মাধ্যমেও, স্পোর মানে অনুবীজ গঠনের মাধ্যমেও হতে পারে। তাহলে আমাদের আজকের প্রথম পাঠ হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি সংক্রান্ত প্রথম পাঠ হচ্ছে প্রজনন বা জনন। তো প্রথমে আমরা আসি, তোমাদের বইয়ের সাথে মিল করে পড়াচ্ছি। প্রথমে তোমরা এখানে জননের সংজ্ঞাটা পড়বে, অর্থাৎ জনন হচ্ছে এমন একটি জটিল প্রক্রিয়া যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে জীবের তার অনুরূপ, অর্থাৎ তার মতো করে অনুরূপ অথবা তার যে প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে সেই জটিল প্রক্রিয়াকে বলা হয় প্রজনন। অনেক সময় প্রজননের সংজ্ঞা আসে। তো প্রজনন সাধারণত 2 ভাবে ঘটে। সেটা হচ্ছে বীজের মাধ্যমে, সেটা হচ্ছে যদি বীজের মাধ্যমে নতুন করে উৎপন্ন হয় সেটা হচ্ছে, বা প্রাণীর ক্ষেত্রেও এক ধরনের প্রজনন হয়, সেটা হচ্ছে যৌন প্রজনন। আর উদ্ভিদের আরেক ধরনের প্রজনন ঘটে, সেটা বীজ ছাড়া, সেটা হচ্ছে অযৌন প্রজনন। তাহলে আমরা বলতে পারি প্রজনন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন। আর অযৌন প্রজনন সাধারণত 2 ভাবে ঘটে, একটু আগে বলছি আমি। সেটা হচ্ছে অঙ্গজ মানে অঙ্গের মাধ্যমে, অঙ্গকে ভেঙে যদি আমরা রোপণ করি সেখান থেকে, বা অন্যভাবেও করতে পারে অঙ্গ থেকে গাছে থাকা অবস্থা যদি আমরা অঙ্গকে যদি গোবর এবং মাটি দিয়ে যদি আমি সেখানে পেঁচিয়ে রাখি, তখন সেখান থেকে দেখা যায় যে মূল গজায়, পরে মূল সহ কেটে মাটিতে রোপণ করলে সেখান থেকে উদ্ভিদ হয়। আরেকভাবে হয় সেটা স্পোর গঠনের মাধ্যমে, অর্থাৎ অযৌন জনন 2 ভাবে ঘটে, এক হচ্ছে স্পোর গঠনের মাধ্যমে আর হচ্ছে অঙ্গের মাধ্যমে। স্পোর গঠনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু উদ্ভিদের, সেগুলো কোন ধরনের উদ্ভিদ স্পোর গঠনের মাধ্যমে হয়, সেগুলো সাধারণত যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোনগুলো, যেগুলো হচ্ছে একদম ছোট জাতীয়, মস, ফান, হ্যাঁ, তারপরে তোমার পেনিসিলিয়াম, তারপরে মিউকর, ক্ষুদ্র উদ্ভিদগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। যেগুলো ধরো বড় বড় যেমন এই যে মস, ফান, এগুলো তো বলছি, যেগুলো আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তো সাধারণত এই নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এভাবে যার অঙ্গের পরিবর্তনের মাধ্যমে এভাবে পরিবর্তিত হয়ে এরকম স্পোর গঠন করে, স্পোর। এই স্পোরের ভিতরে, এই অঙ্গের ভিতরে স্পোর থাকে। স্পোর মানে অনুবীজ। এই স্পোরে ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্পোর একটিও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে স্পোর অনেকগুলো হতে পারে, অসংখ্য হতে পারে। তখন এটা কি হয়, ফেটে যায়। ফেটে গেলে এখান ভিতর থেকে যে স্পোরগুলো আছে মানে অনুবীজগুলো আছে সেগুলো মাটিতে ছড়িয়ে গেলে সেখান থেকে নতুন চারা জন্ম, নতুন উদ্ভিদ জন্ম। আবার দেখা যায় যে এই অংশটা, অর্থাৎ অনুবীজস্থলী, এটাকে বলা অনুবীজস্থলী। এই অনুবীজস্থলী ছাড়াও এর বাইরেও কিন্তু স্পোর হতে পারে। তবে যে বাইরে যে স্পোরগুলো হয় সেই স্পোরগুলো পরবর্তীতে
যেগুলো চারা গাছে রূপান্তরিত হবে সেগুলো বলা হয় কনেডিয়াম, মানে বাইরে যে স্পোরগুলো উৎপন্ন হয়, অনুবীজগুলো উৎপন্ন হয়, এটার ভিতরে না, এটা অনুবীজস্থলী। অনুবীজস্থলীর বাইরেও কিন্তু স্পোর বা অনুবীজ উৎপন্ন হতে পারে। সেগুলোর ক্ষেত্রে সাধারণত যেখান থেকে নতুন চারা উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় কনেডিয়াম। তো সাধারণত দেখা যায় যে এই ধরনের প্রাণীগুলো হচ্ছে, উদ্ভিদগুলো হচ্ছে নিউকো জাতীয় উদ্ভিদ এবং পেনিসিলিয়াম জাতীয় উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদগুলো স্পোর বা অনুবীজ গঠনের মাধ্যমে তার নতুন বংশধর সৃষ্টি করে। এবার আমরা আলোচনা করব অঙ্গজ জনন। তোমরা এগুলো মুখস্থ করে নিবে, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। অঙ্গজ, অঙ্গজ হচ্ছে উদ্ভিদের অঙ্গের মাধ্যমে তার বংশধর সৃষ্টি হয়। এই ধরনের উদ্ভিদ যখন তার এই খণ্ডিত অংশ বা কোনো অংশ রূপান্তরিত হয়ে তখন আস্তে আস্তে বা বৃদ্ধি হতে থাকে। আর এই অঙ্গজ জননটা দুইটি প্রক্রিয়ার মাধ্যমে হয়। একটা হচ্ছে প্রকৃতিগতভাবে, মানে প্রকৃতিগতভাবে নিজে নিজেই ঘটে, আর একটা হচ্ছে কৃত্রিমভাবে ঘটানো যায়। তো প্রকৃতিগতভাবে অঙ্গজ জনন অনেকগুলো ভাবে ঘটে, দেওয়া আছে এখানে দেখো। একটা হলো দেহের খণ্ডায়ন। সাধারণত তোমার এই যে স্পারোগাইরা, তারপরে মিউকর, এই জাতীয় উদ্ভিদগুলোর মধ্যে যদি এদের প্রতিটি অংশ যদি খণ্ডে খণ্ডে বিভক্ত করে, এই ধরনের উদ্ভিদগুলো যদি খণ্ডায়ন করা হয়, খণ্ডগুলোর বাকি খণ্ড থেকেও কিন্তু নতুন উদ্ভিদ জন্মে। তাহলে এই ধরনের বাকি খণ্ড থেকে স্বাধীন একটা উদ্ভিদ জন্মে, যেহেতু খণ্ড খণ্ডর মাধ্যমে এই ধরনের উদ্ভিদ উৎপন্ন হয়, কারণ দেহের খণ্ডায়নের মাধ্যমে এদের ব্যাখ্যা করা যায়। যেমন স্পারোগাইরা, মিউকর। মিউকর আবার দুইভাবে ঘটে, স্পোর গঠনের মাধ্যমেও ঘটে, আবার দেহের খণ্ডায়নের মাধ্যমেও ঘটে। তারপর দেখো দুই, মূলের মাধ্যমে, অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের মূলের মাধ্যমে সেখান থেকে চারা জন্মে। যেমন মিষ্টি আলু, আমরা যেগুলো আঞ্চলিক ভাষা যেগুলোকে আমরা বলি শাকের আলু, অর্থাৎ এই আলুগুলো যখন উদ্ভিদ যখন উৎপন্ন হয় তখন উদ্ভিদের মূল থেকে এগুলো মানে খাদ্য গ্রহণ করে এগুলো মোটা হয়, এরকম মোটা হয়। মোটা হয়ে গেলে এগুলো থেকে নতুন করে আবার কি হয়, চারা উৎপন্ন হয়। আর যেহেতু মূলের মাধ্যমে উৎপন্ন হয়, এ ধরনের উৎপন্ন উদ্ভিদগুলো হচ্ছে মিষ্টি আলু। আবার এদের গায়ে কুড়ি সৃষ্টি হয়, ওই কুড়ি থেকেই মূলত উদ্ভিদ জন্ম হয়। আরো উদাহরণ আছে, যেমন পটল, সেগুন, এই ধরনের উদ্ভিদগুলো বৈশিষ্ট্য হলো এগুলো, এই ধরনের উদ্ভিদগুলো মূল থেকে সৃষ্টি হয়। তারপরে দেখো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় সেটা আবার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। 1 টিউবার, 2 রাইজোম, 3 কন্দ, 4 স্টোরম, 5 অফসেট এবং 6 বুলবি। আমরা এইগুলো এখন ব্যাখ্যা করব। 1 টিউবার। টিউবার হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, আলুর ক্ষেত্রে দেখা যায় যে আলুর কাণ্ড, অর্থাৎ ভিতরে এই মানে অগ্রভাগে এই জায়গায় উদ্ভিদ এই কি করে মাটি থেকে খাদ্য শোষণ করে স্ফীত হয়, মোটা হলে এরকম ফুলে যায়, ফুলে গেলে এরকম ভিতরে দেখবা অনেকগুলো কুড়ির মতো সৃষ্টি হয়। এই কুড়িগুলো যখন আমরা খণ্ড খণ্ড বিভক্ত করবো, এগুলো খণ্ডায়িত করবো, মানে কেটে কুড়ি সহ যদি আলাদা টুকরা করে নিব, এই কুড়ি সহ যদি আলাদা টুকরা করে নিই, এই টুকরাগুলো পানিতে ভিজিয়ে রাখলে এগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ জন্মে। পরে আমরা এগুলোতে মাটিতে রোপণ করলে এখান থেকে চারা জন্মে। অর্থাৎ এই যে এই আলুর অনুবীজ থেকে, এই আলু কিন্তু আমাদের এক ধরনের কাণ্ড, অর্থাৎ এগুলো খাদ্য গ্রহণ করে রূপান্তরিত হয়ে কাণ্ড আলু সৃষ্টি হয়। আর এগুলোর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে চোখের মতো দেখা যায়, এদেরকে বলা হয় কুড়ি। পরে এগুলো থেকে আলাদা আলাদা টুকরো করে পানিতে ভিজিয়ে রাখলে পরে এগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চারা উৎপন্ন হয়, মাটিতে রোপণ করলে এগুলো থেকে চারা গাছ জন্মে। তো তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা। এরপরে রাইজোম হচ্ছে, যেমন এরা মাটির নিচে সমান্তরাল ভাবে থাকে। যেমন আদা, উদাহরণ হিসাবে দেখবা আদাটা দেখতে কিন্তু এরকম অনেকগুলো সমান্তরাল এভাবে থাকে আদা, এই আদা। তো এরকম আদার ফাঁকে এরকম কতগুলো সবুজ অংশ থাকে। এই যেখান থেকে এই অংশটা টুকরো করে যদি মাটিতে রোপণ করা হয় তবে এখান থেকে চারা গাছ উৎপন্ন হয়। অথবা পুরো আদাটাকে যদি তুমি মাটিতে রোপণ করো, যতগুলো এরকম ভিতর অংশ আছে সবগুলো অংশ থেকে চারা উৎপন্ন হবে। অর্থাৎ এ ধরনের এই যে কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট। এটা হচ্ছে পর্বের মধ্যে দেখো, এই যে পর্বসন্ধি, ঠিক আছে, এই কাণ্ডের ভিতরে থাকে, হ্যাঁ, এগুলো দেখা যায়। এবং এই পর্বসন্ধিতে শুষ্কপত্রের পক্ষে কাক্ষিক মুকুল থাকে। এই যে যেখান থেকে চারা গাছ উৎপন্ন হয়, আমি যেটা বলছি কাক্ষিক মুকুল, মূলত এই কাক্ষিক মুকুল থেকেই নতুন উদ্ভিদ জন্ম নেয়। তারপরে বলছে এরাও খাদ্য সঞ্চয় করে মোটা রসালো হয় এবং অনুকূল পরিবেশে বৃদ্ধি পেয়ে এরা আলাদাভাবে উৎপন্ন হয়। অর্থাৎ এদের
উৎপন্নটা হয় কোথা থেকে? এই কাকের পুকুর থেকে। এই কাকের পুকুরের অংশটা কেটে যদি মাটিতে রোপণ করা হয় সেখান থেকে নতুন চারা উৎপন্ন। তারপরে দেখো কন্দ বা বাল, এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে দেখো এটাও কিন্তু কাণ্ড। ধরো এই একটা পেঁয়াজ, এগুলো নিচের অংশ, এগুলো উপর অংশ, এটা কিন্তু কাণ্ড। এই পেঁয়াজটাকে যদি রোপণ করা হয়, ঠিক আছে, এই পেঁয়াজটা যখন রোপণ করা হয় তখন মাটির উপরে অংশ থাকে এটা, আর ভিতরে এখান থেকে আবার অনেকগুলো কাণ্ড সৃষ্টি হয়। এই অনেকগুলো কাণ্ড সৃষ্টি হয়ে একটা পেঁয়াজ থেকে অনেকগুলো পেঁয়াজের অংশ সৃষ্টি হয়। অর্থাৎ এভাবে কাণ্ড থেকে আবার অনেকগুলো কাণ্ড বের হয়, রূপান্তরিত হয়ে অনেকগুলো পেঁয়াজ সৃষ্টি হয়। বা রসুনের ক্ষেত্রেও একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তারপর দেখো স্ফুরণ, যেমন কচু, আমরা যখন কচু লতি খাই, লতি হচ্ছে এক ধরনের স্ফুরণ। এই লতি থেকে এই সৃষ্টি হয়, পরিবর্তিত হয়ে। ধরো এইখান থেকে এগুলো ধরো কচু গাছ, পাতাগুলো বলবো, এখান থেকে যখন লতিগুলো সৃষ্টি হয় তখন অনেক সময় কচি লতি আমরা খাই। যখন লতিটা খাদ্য গ্রহণ করে মোটা হয় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায়, তখন কিন্তু খাওয়া যায় না। তখন এখান থেকে আবার কিন্তু নতুন লতি গাছ জন্মে, অর্থাৎ কচু গাছ জন্মে। সরি, লতি থেকে নতুন কচু গাছ জন্মে। এগুলো হচ্ছে কচু গাছ, এইটা হচ্ছে লতি। তাহলে এইটাকে বলা হয় স্ফুলন। এই স্ফুলনের মাধ্যমে, যেমন কচু, পুদিনা পাতা, পুদিনা পাতাও কিন্তু এভাবে স্ফুলনের মাধ্যমে, পুদিনাও এভাবে স্ফুলনের মাধ্যমে কিন্তু নতুন উদ্ভিদ জন্মে। এরপরে দেখো পরের অংশ হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে কারা? যেমন কচুরি পানা। আমরা জানি জলজ পানির মধ্যে যখন কচুরি পানা সৃষ্টি হয়, এরকম কচুরি পানার মধ্যে, এরকম কচুরি পানার মধ্যে আবার লম্বা করে স্টোনের মতো দেখা যায়, আবার নতুন করে একটা কচুরি পানা সৃষ্টি হয়, পরে একসময় এটা ভেঙে যায়, নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। ঠিক আছে, এই অর্থাৎ কচুরি পানা, টোপা পানা এই ধরনের উদ্ভিদ থেকে তার কাণ্ড বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম হয়, আর এই ধরনের অংশকে বলা হয় অফসেট। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে বুলবিল। সাধারণত দেখা যায় যে আমরা কিছু আলু খাই যেগুলো কালো কালো, এগুলো লতার মধ্যে লম্বা হয়, আর উপরে চুপড়ির মধ্যে এগুলো উৎপন্ন হয় কালো কালো, পরে এগুলো মাটিতে পড়ে আবার এখান থেকে চারা উৎপন্ন হয়। এগুলোকে বলা হয় বুলবিল। অর্থাৎ কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে, অর্থাৎ উদ্ভিদের উপরের যে কাক্ষিক মুকুল সেটা বৃদ্ধি পেয়ে যখন একটি পিণ্ডের মতো আকার ধারণ করে তখন এদেরকে বুলবিল বলে। এই বুলবিলগুলো অর্থাৎ এগুলো যখন লম্বা হয় তখন এগুলোর মাথা থেকে যে মুকুল পায় এটাকে বলা হয় কাক্ষিক মুকুল। এই কাক্ষিক মুকুল থেকে এরকম গোল গোল চুপড়ি আলু পাওয়া যায়, সেগুলো মাটিতে পড়ে সেখান থেকে আমার মতো চারা উৎপন্ন হয়। এভাবে প্রকৃতিগতভাবে এই কাণ্ডের মাধ্যমে এই ধরনের উদ্ভিদগুলো উৎপন্ন হয়। এবার আমরা আলোচনা করবো আরেকটা হলো পাতার মাধ্যমে। সাধারণত আমরা জানি থানকুনি পাতা যখন ছেড়ে আমরা মাটির মধ্যে রেখে দিই তখন সেই পাতা থেকে কিন্তু আবার নতুন গাছ উৎপন্ন হয়। তাদের কিছু কিছু উদ্ভিদ আছে পাতার মাধ্যমেও সৃষ্টি হয়। এবার ধরো কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন মানে সাধারণত দেখা যায় যে প্রাকৃতিক অঙ্গজননের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যদি নতুন চারা উৎপন্ন হয় এর বৈশিষ্ট্য আগের চারার মতোই হয়। এটা থেকে কিন্তু নতুন কোনো বৈশিষ্ট্য সম্পর্কিত কোনো ফলন পাওয়া যায় না। যেমন আমি যদি বলি কুল গাছ, হ্যাঁ, যে বড়ই গাছের ফল কিন্তু একসময় ছোট ছিল, এখন কিন্তু আপেল কুল পাওয়া যায়। এটা কিসের মাধ্যমে? এটা কিন্তু প্রকৃতিগত ভাবে না। যদি ওই কুল গাছ থেকে আরেকটা ডাল ভেঙে যদি আরেকটা কুল গাছ বা আরেকটা কুল গাছ যদি তৈরি করা হয়, বা ওই কুল গাছের যদি বীজ থেকে যদি নতুন কুল গাছ উৎপন্ন হয়, তাহলে দেখা যায় যে সেখান থেকে যে বৈশিষ্ট্যের ফল পাওয়া যায় সেটা আগের কুলের মতো। কিন্তু যখন ওই কুল গাছের মধ্যে কলমের মাধ্যমে যখন একটা নতুন চারা তৈরি করা হয় তখন সেটার মধ্যে বিভিন্ন উপাদান দিয়ে তখন নতুন বৈশিষ্ট্যের আরেকটি ফল পাওয়া যায়। অর্থাৎ কৃত্রিম মাধ্যমে আমরা যখন কোনো অঙ্গজনন ঘটায় তখন নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা ফলনটা তার চেয়ে উন্নত মানের পাই, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের ফলন পাই। যেমন এটি দুইভাবে করা হয়, কলম এবং আরেকটা হচ্ছে শাখা কলম। কলম হচ্ছে ধরো কোনো একটা উদ্ভিদের ভালো একটা ডাল নিলাম, এই ডালটা না ভেঙে ওটা নির্বাচন করে ঢালের এই মাঝে এইভাবে উপরে অংশটা আস্তে আস্তে অংশটা ছুরি দিয়ে বসে তার উপর অংশটা তুলে এর মধ্যে আমরা যদি মাটি এবং গোবর দিয়ে একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপরে একটা টেপ দিয়ে আটকানো হয় এবং কন্টিনিউয়াসলি বা একটি নরম কাপড় দিয়ে পেঁচিয়ে যখন রাখা হয় এবং কন্টিনিউয়াসলি যখন এখানে পানি দেওয়া হয় পলিথিন না নরম কাপড় দিয়ে, তখন এখানে একসময় এখান থেকে কি উৎপন্ন হয়? মূল উৎপন্ন হয়। পরে ওই মূল থেকে মূল সহ আমরা এখান থেকে কেটে মাটিতে রোপণ করলে তখন নতুন চারা উৎপন্ন হয় এবং ফলন খুব তাড়াতাড়ি হয়। আর এই ধরনের পদ্ধতিকে বলা হয় কলম পদ্ধতি। আর একটা হচ্ছে শাখা কলম। এগুলো সাধারণত সরাসরি নির্বাচিত গাছ থেকে ঢাল সহ ভেঙে মাটিতে রোপণ করা হয়,
পরে সেখান থেকে চারা মূল গজিয়ে চারা উৎপন্ন হয়। আর সেটা হচ্ছে শাখা কলম। যেমন গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যে তা থেকে নতুন ফুল উৎপন্ন হয়, নতুন ফুল থেকে বড় হয়ে নতুন ফুল উৎপন্ন হয়। অর্থাৎ এখানে সরাসরি ডাল থেকে এক সময় মাটির মধ্যে দিলে তখন সেখানে কন্টিনিউয়াসলি পানি দিলে সেখান থেকে মূল উৎপন্ন হয়, আর সেটা হচ্ছে শাখা কলম পদ্ধতি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি অযৌন প্রজনন দুই পদ্ধতিতে, একটা হচ্ছে প্রকৃতিগতভাবে আর একটা কৃত্রিমগতভাবে। এখন আমরা আলোচনা করব যৌন প্রজনন, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল হয় এবং ফুল থেকে ফল হয়, ফল থেকে যে বীজ হয়, সেই বীজের মাধ্যমে যে নতুন উদ্ভিদের জন্ম হয় সেটা হচ্ছে যৌন প্রজনন। অর্থাৎ ফুল থেকে ফল এবং বীজ উৎপন্ন হয়, আর বীজ থেকে নতুন যে প্রক্রিয়া, বীজ থেকে নতুন চারা উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় যৌন জনন। আর এই যৌন জনন প্রক্রিয়া তোমাকে জানতে হলে প্রথমে তোমাকে ফুল সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমরা এখন ফুল সম্পর্কে আলোচনা করি। একটি ফুলের মূলত 5টি অংশ থাকে। যে সকল ফুলে যে 5টি অংশ থাকে সেই ধরনের ফুলকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর যে সকল ফুলে 5টি অংশের থেকে কম অংশ থাকে তাদেরকে বলা অসম্পূর্ণ। যেমন লক্ষ্য করো, আমি একসাথে আলোচনা করে দিচ্ছি। ফুল যখন কোনো কিছুর উপরে থাকে, যার উপরে ফুলটা থাকে, ধরো এইটার উপরে, এই অংশের উপরে ফুলটা থাকে, যে অংশটা থাকে এটাকে বলা হয় পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ অর্থাৎ পুষ্পাক্ষ হচ্ছে ফুলটা যে অঙ্গের বা যার উপরে ফুলটা ভিত্তি করে থাকে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপরে ফুলটা থাকে। ঠিক আছে, তাহলে এইটাও একটা অংশ, যে জায়গা থাকে এই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ। এবার পুষ্পাক্ষের উপরে এরকম চারদিকে এরকম সবুজ অংশ থাকে, এই সবুজ অংশকে বলা হয় বৃতি। এই বৃতি অর্থাৎ যখন ফুলটা ফুটার আগে এরকম যখন মুকুল আকারে থাকে তখন এই বৃতিটা ফুলটাকে আবদ্ধ করে রাখে। তখন ফুটার আগে বাইরের আবহাওয়া, তার জলবায়ু, বৃষ্টিপাত ইত্যাদি থেকে ভিতরের ফুলটাকে রক্ষা করে, ভিতরের ফুলটাকে রক্ষা করে। তাহলে দেখো, তাদের বৃদ্ধির কাজ হচ্ছে মুকুল অবস্থায় ফুলের ভিতরের দল এবং তার অন্যান্য যে গুরুত্বপূর্ণ গর্ভাশয় বা বিভিন্ন অংশগুলো সেগুলোকে আবহাওয়ার বা বাইরে আবহাওয়া থেকে রক্ষা করে। তাহলে এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে একটা অংশ হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের উপরে এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি সাধারণত সবুজ অংশ হয়, এখানে নিচে যাওয়া আছে। ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বলা হয় বৃদ্ধি, এটা বাইরের স্তবক। সাধারণত এরা সবুজ রঙের হয়। বৃদ্ধি খণ্ডিত না হলে সেটি যুক্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধিগুলো একসাথে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটা নিচে যে বৃদ্ধিগুলো থাকে আলাদা আলাদা থাকে। এভাবে আলাদা আলাদা থাকে, এভাবে আলাদা আলাদা। আর কোনো কোনো সময় দেখা যাবে বৃদ্ধিগুলো একসাথে থাকে। তাহলে যে সকল ফুলের বৃদ্ধিগুলো একসাথে থাকে তাদেরকে বলা হয় বিযুক্ত বৃদ্ধি। আর কিছু কিছু ফুলের বৃদ্ধিগুলো আলাদা আলাদা থাকে, আলাদা অংশকে বলা হয় বৃত্তাংশ। তো বৃদ্ধি ফুলের অংশগুলো বিশেষ অবস্থায়, কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে, এটা আমি বলছি। এবার দেখো দলমণ্ডল। এই যে চারদিকে যে অংশগুলো আছে যেগুলো আমরা সাধারণত রঙিন দিই, এগুলো হচ্ছে দলমণ্ডল। এই অর্থাৎ চারদিকে যে পাপড়িগুলো আছে সেগুলো হচ্ছে দলমণ্ডল। এটি বাইরের দিকে দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠিত হয়, অনেকগুলো পাপড়ি মিলে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দল বলে। পাপড়িগুলো পরস্পর যুক্ত, কোনো কোনো ক্ষেত্রে পাপড়িগুলো একসাথে যুক্ত অবস্থা থাকে। যেমন দুধটা ফুল, দুধটা ফুলের যে পাপড়িগুলো আছে, আমি দেখি অপপৃষ্ঠে চিত্র দেওয়া আছে, চিত্র দেয় না, 9-10 এর মধ্যে চিত্র দেওয়া আছে। দুধগুলো পাপড়িগুলো কিন্তু একসাথে থাকে। আবার দেখা যায় আমরা যখন জবা ফুল দেখি, জবা ফুলের পাপড়িগুলো কিন্তু আলাদা আলাদা থাকে। তাহলে যে সকল পাপড়িগুলো একসাথে যুক্ত অবস্থা থাকে তাদেরকে বলা হয় যুক্ত পাপড়ি বা যুক্ত ফুল। আবার কিছু কিছু পাপড়ির ক্ষেত্রে দেখা যায় যে আলাদা অবস্থা থাকে, যেমন জবা। আর দলমণ্ডল গুলো সাধারণত রঙিন হয়। রঙিন থাকলে একটা সুবিধা হলো বিভিন্ন কীট পতঙ্গ আকৃষ্ট হয়ে তাদের কাছে আসে এবং পরাগায়নের ক্ষেত্রে এরা সাহায্য করে। এই তো লেখা আছে দলমণ্ডল রঙিন হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড়, পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এরা ফুলের জন্য অন্য অংশগুলোকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে, অর্থাৎ পাপড়ির কাজ। তাহলে আমরা আলোচনা করলাম পুষ্পাক্ষ, বৃদ্ধি এবং পাপড়ি। এখন আমরা আলোচনা করবো পুংস্তবক। পুংস্তবক হচ্ছে, দেখো এরকম লম্বা একটা অংশ থাকে, এটা হলো স্তবক। এখান থেকে এইভাবে থাকে, অনেকগুলো থাকে। এখানে আবার একটা অংশ থাকে, সেটাকে বলা হয় পরাগধানী। আর এটাকে বলা হয় পরাগদণ্ড।
পরাগদণ্ড। এই পরাগধানী এবং পরাগদণ্ড মিলে যে অংশটা এটাকে বলা হয় পুংস্তবক। তাহলে পুংস্তবক কয়টি অংশ নিয়ে গঠিত? দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে উপরে এটাকে বলা হয় পরাগধানী, আর এটাকে বলা হয় পরাগদণ্ড। আর পরাগধানীর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র আঠালো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থাকে এগুলোকে বলা হয় পরাগরেণু। আর এই পরাগরেণু এখানে এসে এক সময় নিষিক্তকরণ ঘটে এবং এখান থেকে বীজ উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এটি ফুলের তৃতীয় স্তবক। আমরা পুংকেশর বা পুংস্তবক আলোচনা করছি। এই স্তবকের প্রতি অংশকে পুংকেশর বলে, এক একটাকে বলা হয় পুংকেশর। তারপরে পুংকেশরের দণ্ডের মতো অংশকে বলা হয় পুংদণ্ড, এই অংশকে বলা হয় পুংদণ্ড। এবং শীর্ষের থলির মতো অংশকে বলা হয় পরাগধানী, এই শীর্ষের থলির মতো অংশকে বলা হয় পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে, এর ভিতরে পরাগরেণু থাকে, আর পরাগরেণু পুংজনক উৎপন্ন করে। অর্থাৎ পরাগরেণু থেকে এভাবে এটার ভিতর দিয়ে গিয়ে এখানে পুংজনক উৎপন্ন করে এবং এখানে নিষিক্তকরণ ঘটে, পরে পরবর্তীতে ফল এবং বীজ উৎপন্ন হয়। অর্থাৎ এটি সরাসরি কি কাজে অংশগ্রহণ করে? যখন এই পরাগরেণুটা এটা মধ্যে দিয়ে বের করে এখানে নিষিক্তকরণ হয় তখন জনন কার্যে অংশগ্রহণ করে, আর তখন বীজ এবং ফল উৎপন্ন হয়। স্ত্রীস্তবক, এই যে এটা এই স্ত্রীস্তবক তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পুং গর্ভমূল, আরেকটা হচ্ছে গর্ভদণ্ড, এবং লাস্টে যে অংশটা হচ্ছে গর্ভাশয়। এই তিনটে অংশকে বলা হয় একসাথে পুংস্তবক, স্ত্রীস্তবক। আর এই স্ত্রীস্তবকের এই অংশে, অর্থাৎ যে অংশে পরাগরেণু এসে জমা হয়, অর্থাৎ পরাগরেণু আটকে এখান থেকে পরাগরেণু, এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড, আর এই দণ্ডকে বলা হয় গর্ভদণ্ড। আর যেখানে নিষিক্তকরণ হয় এটাকে বলা হয় গর্ভাশয়। এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে এটি স্ত্রীস্তবক গঠিত। একের অধিক গর্ভপত্র, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভিতরে গর্ভপত্র থাকে একটি, আবার কোনো কোনো ক্ষেত্রে ভিতরে গর্ভপত্র থাকে অনেকগুলো। তাহলে কিছু কিছু ফুলের ভিতরে গর্ভাশয়ের ভিতরে গর্ভপত্র থাকে একটি, আবার কিছু কিছু যেমন একের অধিক গর্ভপত্র থাকে, তখন এদেরকে বলা হয় যুক্ত গর্ভপত্রী। আর আলাদা থাকলে এটাকে বলা হয় বিযুক্ত গর্ভপত্রী। দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে গর্ভপত্রগুলো আলাদা আলাদা থাকে, আর কখনো কখনো একসাথে থাকে। একসাথে হলে এদেরকে বলা হয় যুক্ত, আর আলাদাভাবে থাকলে এদেরকে বলা হয় বিযুক্ত। আর একটি গর্ভপত্র তিনটি অংশ কিন্তু বলছি, একটি হচ্ছে গর্ভাশয়, এইটাকে বলা হয় গর্ভাশয়, আর এটাকে বলা হয় গর্ভদণ্ড, আর এটাকে বলা হয় গর্ভমুণ্ড। পরেরটা দেখুন, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে, এইটার ভিতরে এটাকে বলা হয় ডিম্বক। পুরোটা হচ্ছে গর্ভাশয়, এটার ভিতরে ডিম্বক সাজানো থাকে, আর ডিম্বকটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে বীজে উৎপন্ন হয়, আর গর্ভাশয়টা ফল উৎপন্ন হয়। পরে আমরা আলোচনা করব। এরাও কি করে? পুংস্তবকের মতো জনন কাজে অংশগ্রহণ করে। এবং দ্বিতীয় দলবর্ণকে, এই কারণে এই বৃদ্ধি এবং দলবর্ণকে বলা হয় ফুলের সাহায্যকারী অঙ্গ, আর এই যে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে বলা হয় ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গ। কেন? কারণ এই পুংস্তবক স্ত্রীস্তবকের মাধ্যমেই পরাগায়ন ঘটে, সেখানে বীজ হয়, বীজ থেকে পরবর্তীতে নতুন জন্ম উৎপন্ন হয়, নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। এই কারণে এই দুটি অঙ্গকে বলা হয় ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গ। এবার দেখো, আমরা আজকে শেষ আলোচনা করব পরাগায়ন। পরাগায়ন হচ্ছে একটি ফুলের পরাগরেণু যখন ওই ফুলের অথবা অন্য ফুলের একই জাতের, মানে একই প্রজাতির অন্য ফুলের গর্ভাশয়ে এসে নিষিক্তকরণ ঘটে, এই নিষিক্তকরণকে বলা হয় পরাগায়ন। অর্থাৎ একটি ফুলের পরাগরেণু অন্য ফুলের, এটাকে বলা হয় গর্ভমধ্যে গিয়ে স্থানান্তরিত হয়ে সেখানে তখন গর্ভাশয়ে এসে ধরো নতুন করে তখন যে নিষিক্তকরণ ঘটে সেটাকে বলা হয় পরাগায়ন। এই নিষিক্তকরণ উপরে ভিত্তি করে পরাগায়নকে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে স্বপরাগায়ন আর হচ্ছে পরাগায়ন, পরাগায়ন। দেখো, স্বপরাগায়ন হচ্ছে যেমন এখানে দেওয়া আছে এই প্রথম চিত্রের মধ্যে, দেখো একই গাছের একটি ফুলের ধরো এই ফুল, এটা পরাগরেণু এখানে গর্ভাশয়ে এসে যদি নিষিক্তকরণ হয় এটাকে বলা হয় স্বপরাগায়ন। অথবা এই ফুলের পরাগরেণু ওই গাছের অন্য একটা ফুলের, একই গাছের অন্য একটা ফুলের গর্ভকুণ্ডে স্থানান্তরিত হয়ে যে নিষিক্তকরণ হয় সেটা বলা হয় স্বপরাগায়ন। আর পরাগায়ন হচ্ছে একই প্রজাতি এক গাছের ফুলের পরাগরেণু অন্য গাছের গর্ভাশয়ে স্থানান্তরিত করলে সেটাকে বলা হয় পরপরাগায়ন।
তাহলে এটা সহজেই বুঝতে পারবা। আর পরাগায়নের মাধ্যম হচ্ছে, পরাগায়নগুলো সাধারণত যার মাধ্যমে ঘটে সেগুলো হচ্ছে সাধারণত বায়ু, পানির মাধ্যমে পরাগায়ন ঘটে, তারপরে কীটপতঙ্গের মাধ্যমে ঘটে। বায়ুর মাধ্যমে কিভাবে ঘটে? বায়ুর মাধ্যমে যখন ফুলের পরাগরেণুটা হালকা হয়, পাতলা হয়, অসংখ্য হয়, তখন বাতাস আসলে বাতাসের মাধ্যমে পরাগরেণুগুলো বের হয়ে যায়, উঠতে থাকে। উঠতে উঠতে কোনো না কোনো একটা ওই পদার্থের কোনো ফুলের গর্ভাশয়ে এসে পড়লে তখন সেখানে নিষিদ্ধ করা হয়। তাহলে নিষিদ্ধকরণটা কার মধ্যে হলো? বায়ুর মধ্যে, অত ফুলের মধ্যে হয়, প্রজাপতির মাধ্যমে হয়, সরি পাখির মাধ্যমে ঘটে, প্রাণীর মাধ্যমে ঘটে, যা আমরাও করতে পারি। আমরা একটা ছোট একটা ছুরি দিয়ে যখন পরাগরেণুটা নিয়ে একটা গর্ভাশয়ে যখন স্থানান্তরিত করবো, সেখানেও কিন্তু নিষিদ্ধ করানো হয়। বা কীটপতঙ্গ যখন ফুলের মধ্যে বসে তখন তার পায়ের মধ্যে পরাগরেণু লেগে থাকে, যখন আরেকটা ফুলে যে বসে তখন তার পা থেকে পরাগরেণু গর্ভমূলে স্থানান্তরিত হয়ে নিষিদ্ধ করানো হয়ে পরবর্তীতে বীজে পরিণত হয়, সেখান থেকে কিন্তু নতুন চারা উৎপন্ন হয়। এগুলো হচ্ছে মাধ্যম। তাহলে এই মাধ্যমের উপর ভিত্তি করে তখন এদের পরাগরেণুগুলো বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়। দেখো, এইটা হচ্ছে ফুলের পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, অর্থাৎ পতঙ্গ পরাগী ফুল কারা? যে সকল ফুলের মধ্যে পতঙ্গ গিয়ে বসে, অর্থাৎ এগুলো সাধারণত রঙিন হয়। তাহলে এদের বৈশিষ্ট্য হতে হবে, ফুলগুলো বড় হতে হবে। কেন? তাহলে পতঙ্গ কিন্তু দেখবে না। তারপরে রঙিন হতে হবে। কেন? রঙিন হলে তখন আকৃষ্ট হয়ে পতঙ্গ যাবে। মধুগ্রন্থি হতে হবে। কেন? কারণ ওখানে গিয়ে সে মধু গ্রহণ করবে, তার জন্য তো যাবে, আর তার মাধ্যমে তখন পরাগরেণু তার পায়ের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে স্থানান্তরিত হয়ে গর্ভমূলে তারপর নিষিদ্ধকরণ ঘটে। আবার এগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো আঠালো হতে হবে পরাগরেণু। আঠালো না হলে পতঙ্গের পায়ের মধ্যে আটকিবে না এবং গর্ভমূলে স্থানান্তরিত হবে না। আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সুগন্ধযুক্ত হতে হবে। সুগন্ধযুক্ত হলে তখন গ্রামে কিন্তু প্রজাপতি যায়। তাহলে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন মানে বৈশিষ্ট্য কি কি হতে হবে? প্রথম হচ্ছে ফুল অনেক বড় হতে হবে, দ্বিতীয় হচ্ছে পরাগরেণুগুলো ফুলটা রঙিন হতে হবে, আর তৃতীয় হচ্ছে মধুগন্ধযুক্ত হতে হবে তার ফুলের মধ্যে, মানে ফুলটাই কিরকম হতে হবে। পরাগরেণু কি হবে? পরাগরেণুগুলো আঠালোযুক্ত হবে, আর পরাগরেণুগুলো অত্যন্ত সুগন্ধযুক্ত হতে হবে, যাতে প্রজাপতি বা বিভিন্ন পতঙ্গ গিয়ে সেখানে বসতে পারে। বায়ুপরাগী ফুলের অভিযোজন, ফুলটা কি হতে হবে? বর্ণযুক্ত, গন্ধযুক্ত ও মধুগন্ধি না হলেও চলবে, কারণ এখানে তার পতঙ্গ যাচ্ছে না, বায়ুর মাধ্যমে হচ্ছে। তাহলে এই ধরনের ফুলের বর্ণ না থাকলেও চলবে। তাহলে এদের বর্ণ, গন্ধ এবং মধুগন্ধিহীন। তবে পরাগরেণু হতে হবে হালকা, না হলে বায়ুর মাধ্যমে উড়বে না। এবং পরাগরেণু হতে হবে অসংখ্য, কারণ অনেক বায়ুর মাধ্যমে অনেক পরাগরেণু নষ্ট হয়। আর হতে হবে আকারে ক্ষুদ্র, যাতে সহজে উঠতে পারে, মানে বাতাসে যাতে উঠতে পারে, বাতাসে উড়ে যাতে কোনো একটা স্ত্রী সাথে যাতে গর্ভমূলে স্থানান্তরিত হয়। তাহলে এই ধরনের ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এরা বর্ণ, গন্ধ এবং মধুগন্ধিবিহীন হবে। আর এদের এইখানে যে পরাগরেণুগুলো আছে হালকা হতে হবে, অসংখ্য হতে হবে এবং আকারে অত্যন্ত ক্ষুদ্র হতে হবে। ঠিক আছে। আবার এদের গর্ভমূল আঠালো থাকতে হবে এবং শাখান্বিত থাকতে হবে, আর পালকেন্দ্রে থাকতে হবে, যাতে সহজে নিষিদ্ধকরণ হয়। পানে পরাগী ফুল, এই ধরনের ফুলের এগুলো করতে হবে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য, না হলে পানির উপরে এরা থাকতে পারবে না ভেসে। আর পরাগরেণু বৈশিষ্ট্য হতে হবে, এদের পরাগরেণু হতে হবে অসংখ্য, যাতে সহজে পানিতে ভাসতে পারে, হালকা হতে হবে। আর এদের ফুলের বিন্দু হতে হবে ছোট, যাতে সহজে পানির মাধ্যমে ভেসে অন্য ফুলের একই পদার্থের অন্য ফুলের গর্ভমূলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন করতে পারে। আর প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল মোটামুটি বড় ধরনের হতে হবে, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরি, অর্থাৎ অনেকগুলো থাকতে হবে। তারপরে এদের রং থাকতে হবে আকর্ষণীয়, আর এসব ফুলে গন্ধ থাকতে হবে। আর কদম শিমুল, যেমন কদম শিমুল প্রচুর, এগুলো ফুলের বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলো বড়, দেখতে আকর্ষণীয়। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পুষ্পমঞ্জুরিযুক্ত। পুষ্পমঞ্জুরি হচ্ছে যে সকল ফুলের একটা সুন্দর সজ্জা বিশিষ্ট, যেমন এখান দিয়ে ফুল, এখান দিয়ে ফুল, এখান দিয়ে ফুল, এখান দিয়ে ফুল, এখান দিয়ে, যেমন রজনীগন্ধা। এই ধরনের ফুল, এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় পুষ্পমঞ্জুরি। সেটা আগে লেখা আছে। পুষ্পমঞ্জুরি আবার দুইভাবে হয়, কিছু পুষ্পমঞ্জুরি আছে নির্দিষ্ট সংখ্যক ফুল ফুটে, আবার কিছু পুষ্পমঞ্জুরি অসংখ্য ফুল ফুটে। তো সেদের যারা নির্দিষ্ট সংখ্যক হয় তাদেরকে বলা হয় সসীম, আর যারা অসংখ্য হয় তাদেরকে বলা হয় অসীম। অসীম পুষ্পমঞ্জুরি হতে পারে, আবার সসীম পুষ্পমঞ্জুরি হতে পারে। পুষ্পমঞ্জুরি হচ্ছে কিছু কিছু ফুল দেখা যায় একটা হয় না, একটা ডালের মধ্যে এভাবে সুন্দর করে বিন্যস্ত হয়ে অনেকগুলো ঘটে, অনেকগুলো ফুল ফুটে একসাথে। আমি একটা উদাহরণ দিলাম, যেমন রজনীগন্ধা একটা ডালের মধ্যে অনেকগুলো ফুল ফুটে। আবার দেখা যায় যে কোনো কোনো ফুলের ক্ষেত্রে অসংখ্য ফুল ফুটে, আর কোনো কোনো ফুলের ক্ষেত্রে নির্দিষ্ট হয়।
অসীম খগোলে এটাকে বলা হয় অসীম, আর নির্দিষ্ট হলে এটাকে বলা হয় সসীম কৃষ্ণমণ্ডল। আর নিষিদ্ধকরণ ফলের আগ পর্যন্ত এইটাই আমাদের মোটামুটি শেষ। এই চ্যাপ্টারে বেশিরভাগ হচ্ছে তোমাকে বড় বড় মুখস্থ করতে হবে, আর এই চিত্রটা প্র্যাকটিস করতে হবে। এই চিত্রটা কারণ পরীক্ষা অনেক সময় চিত্র আসে এবং চিহ্নিত অংশগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর এখানেও অনেক সময় এই চিত্রটা প্র্যাকটিস করতে হবে, অনেক সময় পরাগায়ন আসলে তোমাকে এই চিত্রটা দিতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা, এই অংশটা পড়ার সময় তোমরা দুটো চিত্র প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে। এই পর্যন্ত পড়া হলো। এখন থেকে আমি প্রতি সপ্তাহে যে কোনো একটা দিন আমি মেসেঞ্জারে দিয়ে দিব, কোন দিন, যে কোনো একটা দিন, যে কোনো একটা সুন্দর একটা টাইমে সবার সাথে আমি মেসেঞ্জারে পড়ালেখা নিয়ে আলোচনা করব। এবং পড়ালেখা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে তুমি এক সপ্তাহে কি পড়ছো তার পড়া নেওয়া। আমি আশা করি সবাই কিন্তু জয়েন করবা ওদের, এবং যারা যারা জয়েন করবে না তাদের কিন্তু আমি পরবর্তীতে গ্রুপ আইডি থেকে তাদের মেসেঞ্জারের নাম কিন্তু ডিলিট করে দেবো। পরবর্তীতে আমি যখন ক্লাস কোড চেঞ্জ করে দিব, তুমি আর কোনো ক্লাস দিতে পারবে না। তো সবাই রেগুলার পড়ালেখা করো, আর ক্লাস আপলোড করার সাথে সাথে পড়া শেষ করবে। এই পর্যন্ত রইল, আগামী ক্লাসে বাকিটা শেষ করবো। ধন্যবাদ সবাই।